বইমেলা এক সপ্তাহ শেষ হয়নি, বইমেলা শেষ হয়েছে গতকাল। তো আজকে আমি চলে এসেছি এমন একটা বইয়ের রিভিউ নিয়ে যেটা আমি এবছর বইমেলায় কিনেছি। হ্যাঁ, হয়তো এখনো বইমেলায় কি কি বই কিনেছি আপনারা সেই ভিডিও পাননি, কিন্তু তার আগেই ভাবলাম বইটা যখন শেষ হয়ে গিয়েছে আগে রিভিউ করে নেওয়া যায়। বইটা কি? আধার ঘনায় সাগর পাড়ে, রাজশ্রী গুপ্তের লেখা অনুবাদের একটি বই। বইটার ব্যাপারে আমি যখনই শুনেছি তখনই আমি ভেবে নিয়েছি না, এই বইটা আমার লিস্টের 1 নম্বর বই। এবং সেটাই কেনার পরে বইমেলা থেকে আসার 2 দিনের মধ্যে 10টা গল্প শেষ করে ফেলেছিলাম এবং তাই আজকে রিভিউ নিয়ে চলে এসেছি। আমি আকাশ রায়, আপনারা দেখছেন বই পড়বো বলেছেন। যারা এরকম বইয়ের কন্টেন্ট দেখতে ইচ্ছুক এখানে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকন অল করে দিন, যাতে আমরা ভিডিও দিলে আপনি দেখতে পারেন সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই বইয়ের প্রথম গল্প হচ্ছে যাহা চাই তাহা। এখানে দেখানো হয়েছে নারী সবকিছুকে ভালোবাসতে পারে, নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নারীর প্রিয় পুরুষ যখন অন্য কোনো নারীকে তার সামনে প্রশংসা করে সেটা নারী কিভাবে না। এই গল্পে এটারই একটা বিভৎস দিক ফুটে উঠেছে। দ্বিতীয় গল্প এই বইতে চাঁদ বদন, যার অরিজিনাল নাম মুনফেস। ধরুন আপনার এরকম একটা চেহারা, যে চেহারাটা সবার থেকে একটু আলাদা, এবং আপনার দোষ বা গুণ বলেন একটা জিনিস আছে, আপনি কথায় কথায় খুব হাসেন এবং খুব জোরে জোরে হাসেন। যাই বলা হোক আপনি হাসছেন, এর মধ্যে ডার্কের কিছু নেই। কিন্তু একটু ভাবুন, কেউ আপনার এই হাসিটাকে সহ্য করতে পারছে না, যাকে বলে গা জ্বলে যায় আপনার হাসি দেখে। সে সবসময় বিরক্ত হয় আপনার হাসিতে। সে কতদূর যেতে পারবে, সে কি করবে? ইদানিংকালে আমি যতগুলো ডার্ক স্টোরি পড়েছি, আমার মনে হয় এই গল্পটা অন্যতম সেরা একটা ডার্ক স্টোরি। বা এই গল্পটা পড়ার পর আমার যে ধরনের চিন্তা হয়েছিল, খুব কম গল্প পড়ে আমি সেরকম ভাবি। বইয়ের দ্বিতীয় গল্প আমার অন্যতম পছন্দের এই সংকলনের এই গল্পটি। তৃতীয় গল্প এই বইতে আছে লড়া নামে, মাত্র 5-6 পাতার একটি গল্প। এখানে দেখানো হয় একজন ভাবছেন যে তার মৃত্যুর পরে তিনি কিভাবে এই পৃথিবীতে আবার ফেরত আসতে পারেন, এবং তারপরে তার মৃত্যু হয়, কিন্তু গল্পের টুইস্ট বা মেন গল্প, আসল গল্প তারপরেই শুরু হয়। এবং কি হয় সেটা জানার জন্য অবশ্যই আপনাদের বইটা পড়তে হবে। চতুর্থ গল্প প্রথম পুরুষ। সবার জীবনেই প্রথম পুরুষ থাকে, বা বলতে গেলে সবার জীবনেই প্রথম নারীও থাকে। সেরকমই এখানে মিসেস ড্রোভার আসেন নিজের পুরনো বাড়িতে। 25 বছর পর নিজের পুরনো বাড়িতে তিনি আসার পর পান একটি চিঠি। যে চিঠিটায় লেখা থাকে এমন কিছু, তিনি সেটাকে পড়ে হতচকিয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন না চিঠিটা সেই ডেটেই ওখানে কেন, বা চিঠিটা পড়ার পর তিনি বুঝতে পারেন কোনোভাবেই এটা তো ডাকে আসাও সম্ভব না। এবং এরপরেই তার এই অনুভূতি হতে লাগে কেউ তার উপর নজর রাখছে। বন্ধ ঘর, কেউ নেই, কে নজর রাখছে তার উপরে, কেনই বা নজর রাখছে? সেই সব উত্তর পেতে হলে এই গল্পটা পড়তে হবে। এই গল্পটা পড়ার সময় আমি টান টান একটা উত্তেজনা ফিল করতে পেরেছিলাম। এর পরের গল্পটি হচ্ছে দুর্দৈব। এই বইতে থাকা অন্য গল্পের তুলনায় একটু দীর্ঘ। এখানে দেখানো হয় একটি গ্রাম, সেই গ্রামের 2টো জমিদার ফ্যামিলি এবং মধ্যেখানের একটি ল্যান্ড যেটার কোনো মালিকানা নেই। মালিকানা একদম নেই বললেও ভুল। সেখানে যিনি বর্তমান মালিক, তার একটাই মেয়ে রয়েছে, এবং সেই মেয়ের সাথে 2 জমিদার ফ্যামিলি নিজের ছেলেদের বিয়ে দিতে চায়, এবং 2 ফ্যামিলির 2 ছেলের মধ্যে মেয়েটি একজনকে ভালোবাসে। সেখানেই তখন এসে পৌঁছায় ঈশ্বরের প্রতিনিধি। এরপরে এই গল্পটা যেদিকে মন নেয়, বা এই গল্পটা গতি প্রকৃতি যেদিকে যায়, সেটাই এই গল্পের মূল আকর্ষণ। এরপরে কি হয়, এরপরে কি হবে, সেটা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ভাবাবে। হয়তো প্রত্যেকটা লাইন পড়ার পর আপনি বুঝতে পারবেন যে এরপর কি হবে, এরপর কি হবে, এই ভাব আপনার মধ্যে বিরাজমান। গল্পটা শেষ করে আপনি বুঝতে পারবেন এই গল্পটায় ঈশ্বর, প্রেম, ভালোবাসা, সত্য, অসত্য সব কিছুর একটা অন্ধকার এবং গভীর দিক ফুটে উঠেছে, যেটা হয়তো খুব সাধারণ নজরে দেখা যায় না। এই গল্পটা পড়ার পরেই আপনি বুঝতে পারবেন জীবন অন্ধকারময়। আসলে সব সাহিত্য আর সব আধারই মানুষের মনের সমুদ্র মোহনায় গিয়ে মেশে। ষষ্ঠ গল্প বিচার। নাম শুনে বুঝতে পারছেন কি ধরনের গল্প, এবং এখানে দেখানো হয়েছে একটা কোর্টরুম ড্রামা। ছোট্ট গল্প, কিন্তু গল্পটা শেষ করার পর গল্পের যেরকম নাম, সেই বিচার সম্পর্কে আপনার একটা ধারণা হবে। বিচার হলো, ঠিক হলো, ভুল হলো, কেমন ভাবে হলো, আদৌ কি এটা ঠিক না এটা ভুল, না যা হয়েছে ভালোই হয়েছে, না ভালো হয়নি, এরকম হাজার কিছু ভাববেন। এরকম একটা গল্প বা এরকম একটা কোর্টরুম ড্রামা পড়ার পর আপনি বুঝতে পারবেন আপনার মাথাটা পুরোপুরি ঘুরিয়ে যাচ্ছে, এবং আপনি বুঝতে পারবেন না যে কোন দিকে গেল বা কি হলো, এবং সেটা নিয়েই ভাববেন। ছোট গল্প কিন্তু দারুণ একটা গল্প। এরপরে এর বইতে যে গল্পটা রয়েছে সেটি হচ্ছে একটি জেল পালানোর কাহিনী। হ্যাঁ, রাজশ্রী গুপ্ত, এই নামটা শুনলেই মনে পড়ে একটি বিখ্যাত জেল পালানোর কাহিনী, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। ওটার থেকে আর কোনো বিখ্যাত জেল পালানোর কাহিনী আছে বলে আমি জানি না, তবে এই গল্পটা পড়তে গিয়ে পার্টিকুলারলি আমার মনে পড়ছিল দ্য হাউন্ড অফ দি বাস্কারভিলসের কথা। কারণ এখানে যে জেলের বর্ণনা দেওয়া আছে, তার আশেপাশে জলা জঙ্গল, এবং সেখানে গেলে কেউ ফেরত আসে না, এইসব শুনে আমার বারবার মনে হচ্ছিল দ্য হাউন্ড অফ দি বাস্কারভিলসের সেই উপন্যাস বা সেই রকম একটা জায়গা। তবে হ্যাঁ, মিল যদি বলি তাহলে এইটুকুনি, কি এর বাইরে আর কোনো মিল নেই। এখানে দেখানো হয় একজন গুপ্তচর ধরা পড়ে,
এবং তিনি জেল থেকে বেরিয়ে আসবেন। তিনি কিভাবে বেরাবেন বুঝতেই পারছেন, নাম জেল পালানো কাহিনী, সেটা নিয়েই এই পুরো গল্পটা। এবং দারুণ একটি গল্প, আমার পড়ে প্রচন্ড ভালো লেগেছে, আশা করি আপনাদের পড়লেও ভালো লাগবে। এবং হ্যাঁ, জেল পালানোর কাহিনী জেনে রাখা ভালো, বলা তো যায় না কার কখন কোনখানে কাজে লেগে যায়। এর পরের গল্প হলো অন্ধকারের চিতাবাঘ। এখানে দেখানো হয় সভ্য সমাজ থেকে কিছু মানুষ যায় আফ্রিকার প্রত্যন্ত গ্রামে, সেখানে না আছে শিক্ষা, না আছে কোনো ওষুধপত্র, না অন্য কিছু, তারা সেগুলোই নিয়ে গিয়ে সেখানে বিলি করতে চায়। তাদের সামনে সমস্যা এসে দাঁড়ায় সেখানকার কিছু রীতিনীতি, সেখানকার কিছু কালো জাদু বা জুজুর কথা তারা শোনে, যেগুলো তারা স্বভাবতই বিশ্বাস করতে চায় না। কি করবে এরপরে তারা? সেই রীতিগুলোর বিরুদ্ধে যাবে নাকি নিজেদের মতো করে কাজ করবে, সেটা জানার জন্য পড়তে হবে দারুণ এই গল্পটি আপনাদের। এর পরের গল্প শিকারি। এটি রাজা চার্লস স্টুয়ার্টের গল্প, মানে গল্পই, ফিকশন, এটা আসল স্টোরি না। প্রথম চার্লসের মৃত্যুর পর তিনি কিভাবে পালিয়ে বেড়াবেন শত্রুর হাত থেকে, সেই নিয়েই এই গল্প। এই গল্পে মূলত ফুটে উঠেছে কালো জাদু, উইচক্রাফট প্রভৃতি বিষয়। তবে এই গল্পের শেষের অংশটুকু আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে। এই গল্পের নামকরণটাও দারুণ, দ্য লায়ার্স ইন ওয়েটিং, বা বাংলায় শিকারী, যেটা পড়ার পর বা গল্পটা শেষ করার পর আপনি বুঝতে পারবেন এই নামকরণ কেন। কে শিকারী বা তার শিকার কারা, তারা কি আদৌ শিকার করতে পারলো, প্রকৃতপক্ষে শিকার কার হলো এবং কে করলো। দারুণ একটা গল্প। এই গল্পে এমন কিছু শিক্ষা বা এমন কিছু ঘটনার কথা বলা আছে, এই গল্প থেকে এমন কিছু জানা যায় যেটা সত্যি দারুণ। এই বইয়ের শেষ গল্প অরণ্য দেবতা। জানি না কেন এই নামটা শুনে আমার বারবার মনে পড়ছিল টারবারের কথা। এই গল্পটা ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি আই হ্যাভ এভার রিড। এই গল্প পড়ার পরে আমার একটা আলাদা অনুভূতি হয়, যেটা বলে বোঝানো সম্ভব না। এবং এই গল্পের যে কনসেপ্ট, সেটা দারুণ, আমার তো দারুণ লেগেছে। এই গল্পটার একটা ছোট অংশ বলে আমি স্পয়লার দিতে চাই না, শুধু দুঃখ একটাই, মানুষই লেখক যা বুঝিয়েছেন সেটা 100% সত্যি। এই গল্পটা পড়ুন, বুঝতে পারবেন আমি কেন এরকম বললাম। তো মোটামুটি এই ছিল 10টা গল্পের স্টোরি। একটা অনুবাদ বই হিসেবে আমার এই বইটা দারুণ লেগেছে। এবং অনুবাদের কথা যদি বলি, দুর্দান্ত অনুবাদ। কখনো পড়তে গিয়ে এটা মনে হয়নি যে একটা অনুবাদ করা বই। এবং যখনই কোনো সংকলনের কথা বলা হয়, তাহলে আগে দেখা উচিত এই সংকলনের গল্পগুলো কেমন, এবং গল্পগুলো আমার কাছে দারুণ লেগেছে সবকটা গল্পই। সেই হিসেবেই যদি দেখেন, দারুণ একটা বই। এই বইতে ডার্ক, ভৌতিক, জেল পালানোর কাহিনী, মানুষের ঈর্ষা, হিংসা, বিদ্বেষ এবং কিছু অতীতের ঘটনা, এরকম সবকিছু প্রত্যেকটা গল্পই বলতে গেলে আলাদা আলাদা জ্বরের। নাম যদি বলি, হ্যাঁ, নামকরণটাও খুব ভেবেচিন্তে করা হয়েছে, আধার ঘনায় সাগর পাড়ে। বইটা শেষ করার পর বুঝতে পারবেন খুব সুন্দর একটা নাম, এবং এই বইয়ের জন্য আমার মনে হয় পারফেক্ট একটা নাম। এবং যদি প্রচ্ছদটা দেখেন তাহলে দেখুন কি সুন্দর একটা প্রচ্ছদ, দারুণ একটা প্রচ্ছদটাও খুবই আই অ্যাট্রাক্টিং, এবং খুবই ভালো লাগছে এটা বলতে যে এই প্রচ্ছদটা আমার বন্ধুর করা, রমজিৎ, কুডোস ভাই, দারুণ লেগেছে আমার প্রচ্ছদটা। এবং তোর করা কাজ এই প্রথম আমি হাতে পেয়েছি, জাস্ট দারুণ। অক্ষর সংলাপ প্রকাশনী থেকে প্রকাশিত হয় বইটা, 290 টাকা মুদ্রিত মূল্য। দারুণ একটা গল্প সংকলন, যারা এরকম টাইপের গল্প চাইছেন তারা পড়ে ফেলুন, আমার তো দারুণ লেগেছে। আজকের মতো ভিডিও এইটুখানি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।